আয়োলিতা একটি মেয়ের নাম, যে মেয়েটি শহুরে মেয়ে এবং তারই জীবন আখ্যান নিয়ে এগিয়ে গেছে কাহিনী। তো পরবর্তীতে দেখা যায় যে তার জীবনে একজন পুরুষ আসে, কিন্তু সেই পুরুষটি বাস্তবের নয়, সেই পরাবাস্তবের। আমার লেখালেখিটা শুরু গদ্য দিয়ে, যেহেতু আমি অনেক পড়েছি এবং এই পড়ার পরিবেশটা আমাদের বাড়িতে ছিল। আমার আব্বা, মেজো আব্বা, মা, বড় ভাই, মেজো ভাই তারা প্রচুর বই এবং পত্র পত্রিকা পড়তেন, আর আমি সেগুলো গোগ্রাসে গিলতাম। আমি পড়তাম, আমি এই কথা বলি না, আমি গোগ্রাসে গিলতাম, কারণ আমার একাডেমিক পড়াশোনা আছে। এরই ফাঁকে ফাঁকে আমি সেই বইগুলো বা সেই পত্রিকাগুলো শেষ করে ফেলতাম। যদিও আমার কাছে মনে হয় যে সাহিত্যের সবগুলো শাখার মধ্যে কবিতা সবচেয়ে কঠিন। ভালো কবিতা লেখা নিঃসন্দেহে কঠিন, অবশ্যই কঠিন। তাই বলে আমি এই কথা বলছি না যে গদ্য লেখাটা সহজ, না অবশ্যই না, ভালো গদ্য লেখা কঠিন, পুরো মাধ্যমটাই কঠিন। তার মধ্যে কবিতা কঠিন এই জন্য যে কবিতায় তোমাকে খুব অল্প কটা লাইনের মধ্যে অনেকগুলো অনুভূতিকে প্রকাশ করতে হয়, অনেক বিশাল একটা ক্যানভাসকে চিত্রায়ন করতে হয়। তারপর এখানে শব্দ চয়নের ব্যাপার আছে, তারপর তোমার আধুনিক যে শব্দগুলো ইউজ হচ্ছে অথবা আধুনিক যে বক্তব্যটা প্রচার করছে, প্রকাশ করছে কবিরা, সেগুলোর দিকে মাথায় রাখতে হয়। তো এইভাবে যাই হোক আমার শুরুটা হয়েছে গদ্য দিয়ে। আমাদের যারা হচ্ছে যে ভালো লেখক আছেন অথবা যারা ঋদ্ধ, সেরকম সমৃদ্ধশালী লেখক, তারা বলছেন যে তোমার এই গল্পটা এই হচ্ছে, বা ওর এই গল্পটা কিন্তু এরকম না হয়ে এরকম হলে ভালো হতো। তো সেখান থেকে আমরা যেমন অন্যের গল্পগুলো পড়তে পারছি, একই রকম ভাবে দুর্বলতা সবলতাগুলো আমরা ধরতে পারছি। তো সেখান থেকে একজন লেখক খুব সহজেই নিজেকে আপডেট করতে পারে। তুমি যখন যে কাজটি করবা, সেটা লেখালেখি, সেটা যা কিছুই হোক না কেন, সেটার মধ্যে ডুবে গেলে, সেটা নিয়ে কাজ করলে নানা দিক থেকেই তুমি সাহায্য পেতে পারো, নানা দিক থেকে। যদি তুমি চাও বই পড়লে কি হবে আর বই না পড়লে কি হবে, এটা কি খুব লজিক দিয়ে বোঝানো যাবে? হয়তো বোঝানো যাবে, কিন্তু যারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে এগুলো আউট বই, আমরা পড়বো না, তাদেরকে হাজার লজিক দিয়ে তুমি বোঝাতে পারবা না, ঠিক আছে? আর যারা পড়ছে তাদেরকে আবার হাজার লজিক দিয়ে থামাতে পারবা না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প সিজন 2 এর একটি পর্বে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখকের বই সম্পর্কে, তার লেখক জীবনী সম্পর্কে এবং তার চিন্তা ভাবনাগুলো সম্পর্কে। আর সেই সুবাদে আজকে আমাদের সাথে স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন, তিনি বর্তমান সময়ের একজন অন্যতম কথাসাহিত্যিক ও কবি কাজী লাবণ্য। আপু কেমন আছেন? ধন্যবাদ নাহিদ, আমি ভালো আছি। তোমাদের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি খুশি এবং আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপু, আপনি আমাদের সাথে আজকে সময় দিচ্ছেন এবং আমাদের ডাকে আসলে সাড়া দিয়েছেন। এই জন্য গত বছর ইচ্ছা ছিল আপনার সাথে বসবার, আপনার সাক্ষাৎকার করবার, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি। তবে এবার অনেক খুশি যে আসলে এটা হচ্ছে এবং হচ্ছে দেখা হলো, খুব ভালো লাগছে। এবং দর্শক, আজকে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, আজ তার জন্মদিন। আমরা বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে জন্মদিন অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন আপু। অনেক ধন্যবাদ তোমাকে। আপু, আপনার জীবন এরকম সুন্দরভাবে কাটুক, আমরা আরো বই আশা করি, অনেক কবিতা, অনেক কথা সাহিত্য, অনেক বই আশা করি আপনার কাছে। এইভাবে করেই আরো বইগুলো আসতে থাকুক। ধন্যবাদ নাহিদ, অনেক ধন্যবাদ, ভালো থেকো। জি, আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপু ধন্যবাদ। আজকে আপনার আয়োলিতার পুরুষ এই বইটি দিয়ে আমরা আলোচনা শুরু করব। এই বইটি আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই, দর্শক, খুব দারুণ একটা ক্লাসিক একটা প্রচ্ছদ এবং খুব সুন্দর। তো আপু, এই বইটার কি কি গল্পগুলো এই বইটির মধ্যে আছে এবং কেমন, সেটা আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, এটি আমার হলো সর্বশেষ গ্রন্থ এবং গল্প গ্রন্থ। এখানে 13টি গল্প আছে। আচ্ছা। আর এইটি হচ্ছে আয়োলিতার পুরুষ, হচ্ছে এই বইটির নাম গল্প। আচ্ছা। নাম গল্প হিসেবে এই গল্পটি এসেছে একটু ভিন্ন ভাবে। আচ্ছা, ঠিক আছে। এই বইটিতে বাস্তব এবং পরাবাস্তব নিয়ে এটি নির্মিত হয়েছে, এটুকু আমি বলতে পারি। ও আচ্ছা। আয়োলিতা একটি মেয়ের নাম, যে মেয়েটি শহুরে মেয়ে এবং তারই জীবন আখ্যান নিয়ে এগিয়ে গেছে কাহিনী। তো পরবর্তীতে দেখা যায় যে তার জীবনে একজন পুরুষ আসে, কিন্তু সেই পুরুষটি
বাস্তবের নয়, সেই পরাবাস্তবের কল্পনার জগতে বা তার লেখালেখি জগতে, কিংবা এটাই তার কাম্য, এই কামনা থেকেই হয়তো সেই পুরুষ এসে যায়। আচ্ছা, এই আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলো গল্প আছে, বললাম তো 13টি গল্প আছে ভিন্ন ভিন্ন নামে। এটাই তো হয়ে থাকে। যেমন এখানে আছে দিকশূন্যপুরের বাসিন্দা, একজন সন্তানহীনা নারীর বেদনা বিধুর কাহিনী নিয়ে সেই কাহিনীটি। আছে নামাবলী, আছে পারানির করি। আচ্ছা, নামাবলী গল্পটা নিয়ে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে নারীরা বিয়ের পরে যে স্বামীর নামটি নিজের নামের সঙ্গে যুক্ত করে নেয় অথবা তাকে যুক্ত করে দেয়া হয়, এই নামের কাহিনী নিয়েই কাহিনীটা এসেছে নামাবলী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, আছে পারানির করি, রাত পাখিদের ভোর, সংসার, হাজারমুখী রোদসী। বইটির আরেকটি আমার প্রিয় গল্প, যেমন আয়লিতার পুরুষ আমার প্রিয় গল্প, হাজারমুখী রোদসীটাও প্রিয় গল্প। হাজারমুখী রোদসী মানে কি? মানে রোদসী তো হচ্ছে যে কান্নাকাটি করে। তো এই যে হাজারমুখী রোদসী, সে একজন মা। তো তার সন্তান এই যে বর্তমান কালে যে হচ্ছে নানাবিধ ধর্মের যে জিনিসগুলো এসেছে নতুন করে আমরা দেখতে পাচ্ছি, এই ধর্মভীরুতার কারণে ওর সন্তান একটু অন্যদিকে চলে যায় এবং তারপরে যে পরিণতিটা হয়, এটা নিয়েই হাজারমুখী রোদসী গল্পটার কাহিনী এগিয়ে গেছে। আছে ধূসর জ্যোৎস্না, এটাও একটু অন্যরকম গল্প। আছে নিহারিকা, ঈশ্বরের রায়, লিজার ট্রাঙ্ক, মানুষের রং, শূন্যস্থান এবং নাম গল্প আয়লিতার পুরুষ। বেশ অনেকগুলো গল্পই আপনি রেখেছেন এবং মনে হচ্ছে ছোট ছোট করে গল্পগুলো আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। তবে আয়লিতার পুরুষ যে গল্পটির মানে ব্যাপারে আপনি বললেন, তা মানে তার যে বেসিকটা বললেন, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, মনে হয়। হ্যাঁ, এবং নামটা তো নিঃসন্দেহে খুবই ইউনিক একটা নাম, কারণ আমি ব্যক্তিগতভাবে এই নামটি কখনো শুনিনি। হ্যাঁ, এটা যখন এসেছিল তখন এটা তো স্বাভাবিক, ফেসবুকে সবাই পোস্ট দেয়া হয়, আমরা দেই, সব লেখকরাই দেয়। তো তখন এই নামটি অনেকেই ভূয়সী প্রশংসা করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিঃসন্দেহে এটা প্রশংসা করার মতোই এবং প্রশংসা করাই উচিত। আচ্ছা, আমার একটা বিষয় জানার, সেটা হচ্ছে গিয়ে এখানে তো আপনি অনেকগুলো গল্পই লিখেছেন, তার মধ্যে থেকে যদি কোনো বিশেষ দিক থাকে, মানে বিশেষ অংশ থাকে, সেটা আমাদেরকে যদি একটু পড়ে শোনান। আচ্ছা আচ্ছা, যদি থেকে থাকে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ নাহিদ। আমি পড়ছি, আমার এই গল্পটার নাম হলো লিজার ট্রাঙ্ক। পরবর্তীতে সুপার আপা ওই বিল্ডিং পরিত্যক্ত ঘোষণা করেন। ভূমিকম্পের 2 দিন পরের কথা। পুকুর পাড়ে মেয়েরা কি যেন ফিসফিস করছিল। কেউ একজন বলল, লিজা থাকলে গাছ চাপা পড়ে মরে যেত। আরেকজন উত্তরে বলল, হয়তো সেটাই লিজার জন্য ভালো হতো। সবাই খুব উদ্বিগ্ন মুখে ওর দিকে তাকালে সে আবার বলে ওঠে, আরে এইসব বিহারি বাঙালি কি মেলে? তেলে জলে কি মিশ খায় কখনো? এসব বালের প্রেমে আমি থুতু দেই। বলেই একদম চুপ, আর কিছুই না বলে কেবল পুকুরের আবছা নিস্তরঙ্গ জলের দিকে তাকিয়ে রইল ছলছল চোখে। এরই মধ্যে নতুন মেয়েরা, মানে আমাদের পরের ব্যাচের মেয়েরা চলে এলে আমরা চমৎকার একটি নবীন বরণ অনুষ্ঠানের আয়োজনও করে ফেলি। শ্রাবণের এক বিকেল, সারাদিন অঝরে ঝরেছে, আকাশটা খোসা ছড়ানো লিচুর মতো হয়ে আছে। তখনও টিপ টিপ ঝরছে, যেন অতীন্দ্রিয় এক সুর। না, দারুণ। আচ্ছা, এইখানে আপনি আসলে কি বোঝানোর চেষ্টা করেছেন? আচ্ছা, এই কষ্ট যে লিজা একটি মেয়ে যে হোস্টেলে থাকে, আর কথক হচ্ছে লিজার ফ্রেন্ড। হ্যাঁ, সেই গল্পটা বলছে, লিজার গল্প বলছে। তো এই গল্প এগোতে এগোতে একসময় লিজার পরিচয়টা বের হয়ে পড়ে, সে বাঙালি নয়, সে বিহারি একটি মেয়ে। আচ্ছা আচ্ছা, বিহারি মেয়ে, কিন্তু সে পরিচয়টা গোপন রেখেছিল, কখনই প্রকাশ করেনি সে যে বিহারি। তো তারপরে এক বাঙালি ছেলের সঙ্গে তার প্রেম হয়, বিয়ে হয়, কিন্তু বিয়েটা টেকে না। এটা নিয়েই আখ্যানটি এগিয়ে গেছে। অর্থাৎ আমাদের মানে বলা ছিল একটা প্রেম সামাজিক গল্পের একটা মিশ্রণ মধ্যে, খুবই দারুণ। আচ্ছা, আমরা আপনার বিষণ্ণ জলের কারিকা এই বইটি নিয়ে এখন জানতে চাই বা আলাপ করতে চাই। এই বইটির মধ্যে আপনার মানে কতগুলো কবিতা আছে বা কি কি আছে, সেগুলো আর আপনি যদি নিজেই বলতেন। আচ্ছা, এটা আমার একটি ছোট পাতলা বই। এখানে কবিতা আছে 30 থেকে 35টি কবিতা আছে। আচ্ছা, এর মধ্য থেকে যদি আপনি আমাদেরকে কোন একটা কবিতা শোনান, কোনটা হতে পারে সেটা? আচ্ছা, এই কবিতার বইটি আমার এসেছিল 2017 সালে। 17তে, প্রায় আজ থেকে 6-7 বছর আগে। হ্যাঁ, প্রিয় মুখ প্রকাশন থেকে এসেছিল। আচ্ছা,
তো এই বইটাতে বেশ কিছু কবিতা আছে, সেখান থেকে আমি কবিতা একটা পড়তে পারি। আচ্ছা, নিশ্চয়ই আমরা চাই সেটাই। কবিতা পড়ি একটা। কবিতার নাম হচ্ছে মা আমার। আচ্ছা। মা অপেক্ষা করে আছে, আমি ফিরবো কোনো এক শান্ত দুপুর বেলা, আর মুখোমুখি খেতে বসবো দুজন। বহুকাল না শোনা গ্রুপ কথার গল্পটা আবার নতুন করে শুনবো। খাবার অথবা গল্প কোনোটাই মুখ্য বিষয় নয়, লক্ষ্য আসলে আশ্রয়। আগুন আর ছাই মাখতে এ জীবন এক মস্ত মিথ্যের দেহ। মা ছাড়া এমন নিঃশর্ত ছায়া কে আর দিয়েছে কাকে? জন্ম থেকে জন্মান্তরে ফিরতে চেয়েছি, তাই কোনো এক দুপুর বেলা। জানি অনেক আলোক বর্ষ ধরে আমার মা অপেক্ষা করে আছে। মায়েরা অপেক্ষা করে থাকে, সত্যি মায়েরা কিন্তু অপেক্ষা করে থাকে সন্তানের জন্য। এবং মায়েদের যেই ভালোবাসা সন্তানের জন্য থাকে, এটা নিঃসন্দেহে নিখাদ এবং পরিচ্ছন্ন, পরিষ্কার। এসবের আসলে তুলনা হয় না, কিংবা কখনো কখনো ব্যাখ্যাও হয় না। ব্যাখ্যাও হয় না, মায়েরা শুধু অপেক্ষাই করে, এবং ব্যাখ্যা না করাটাই বরং সুন্দর। এবং কখনো কখনো আসলে এই যে মানে মাকে নিয়ে লেখা, মাকে নিয়ে যেগুলো লেখা আমার কাছে অসাধারণ মনে হয়। এবং এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই, সকলের ক্ষেত্রেই। হ্যাঁ, মায়ের ব্যাপারে দুর্বলতা একদমই সকলের। এবং আসলে যেটি লিখলেন আপনি, যেই ভাষাটা, যে অপেক্ষার ব্যাপারে যে আপনি যেই গল্পটা বলার চেষ্টা করলেন, যে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করলেন, নিঃসন্দেহে সুন্দর এবং মানে অনুভূতিপ্রবণ ছিল। অনেক ধন্যবাদ। আপনি তো আসলে বেশ কিছু বই লিখেছেন, প্রায় অনেকগুলো বই লিখেছেন। আপনি মূলত কথা সাহিত্য এবং কবিতা নিয়ে বেশি কাজ করেছেন। তো এর মধ্যে থেকে আপনার মানে কোনটা বেশি কমফোর্ট জোন মনে হচ্ছে, কবিতা নাকি কথা সাহিত্য? আপনি কোনটা বেশি প্রেফার করেছেন এখনো পর্যন্ত? আচ্ছা, এক্ষেত্রে বলতে গেলে আমি তোমাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, আমি মূলত একজন পাঠক। আচ্ছা। হ্যাঁ, নিঃসন্দেহে আমার জীবনের, আমার মনে হয় এতদিন পর্যন্ত, এই পর্যন্ত আমি পুরোটাই পাঠ করেই পার করেছি। হ্যাঁ, এবং সম্ভবত পাঠক হিসেবেই আমি আমার জীবন শেষ করতাম, কিন্তু কোনো কারণে বা কোনো একটা ঘটনা চক্রে আমার এই লেখালেখির জগতে আসা হয়। যদিও আসতে দেরি হয়ে গেছে, কিন্তু আসা হয়েছে, অথবা আমি সাহস করে এসেছি। তা আমার লেখালেখিটা শুরু গদ্য দিয়ে, ঠিক আছে, গদ্য দিয়ে। তো যেহেতু আমি অনেক পড়েছি এবং এই পড়ার পরিবেশটা আমাদের বাড়িতে ছিল। আমার আব্বা, মেজো আব্বা, মা, বড় ভাই, মেজো ভাই, তারা প্রচুর বই এবং পত্র পত্রিকা পড়তেন, আর আমি সেগুলো গোগ্রাসে গিলতাম। আমি পড়তাম, আমি এই কথা বলি না, আমি গোগ্রাসে গিলতাম, কারণ আমার একাডেমিক পড়াশোনা আছে। এরই ফাঁকে ফাঁকে আমি সেই বইগুলো বা সেই পত্রিকাগুলো শেষ করে ফেলতাম। তো এই পড়তে পড়তে একসময় আমি যখন লেখালেখিতে আসলাম, আমি তখন দেখলাম আমি সত্যি সত্যি গদ্য লিখতে পারছি। ঠিক আছে, আমি লিখতে পারছি, লিখছি। তো এই গদ্য লিখতে লিখতেই আবার একসময় আমি দেখলাম যে আমি কবিতাও লিখতে পারছি। আমি কবিতাও লিখতে পারছি, যদিও আমার কাছে মনে হয় যে সাহিত্যের সবগুলো শাখার মধ্যে কবিতা সবচেয়ে কঠিন। ভালো কবিতা লেখা নিঃসন্দেহে কঠিন, অবশ্যই কঠিন। তাই বলে আমি এই কথা বলছি না যে গদ্য লেখাটা সহজ, না, অবশ্যই না। ভালো গদ্য লেখাও কঠিন, কঠিন, পুরো মাধ্যমটাই কঠিন। তার মধ্যে কবিতা কঠিন এই জন্য যে কবিতায় তোমাকে খুব অল্প কটা লাইনের মধ্যে অনেকগুলো অনুভূতিকে প্রকাশ করতে হয়, অনেক বিশাল একটা ক্যানভাসকে চিত্রায়ন করতে হয়। তারপর এখানে শব্দ চয়নের ব্যাপার আছে, তারপর তোমার আধুনিক যে শব্দগুলো ইউজ হচ্ছে, অথবা আধুনিক যে বক্তব্যটা প্রচার করছে, প্রকাশ করছে কবিরা, সেগুলোর দিকে মাথায় রাখতে হয়। তো এইভাবে যাই হোক আমার শুরুটা হয়েছে গদ্য দিয়ে, এবং আমি পরবর্তীতে কবিতাও লিখছি। বাহ, মানে আপনার শুরুটা হলো মানে কথা সাহিত্য দিয়ে, পরবর্তীকালে আপনি কবিতায়ও পদার্পণ হলো। বেশ দারুণ। তো এর মধ্যে তো আপনার বেশ অনেকগুলো বই প্রকাশ হয়েছে, যাতে মানে যা দেখলাম আর কি। এর মধ্যে আপনি আসলে বললেন যে দেরি করে শুরু করা, নিঃসন্দেহে দেরি করেই করেছেন। হয়তো আপনি মানে একদম আর্লিস্ট থেকে শুরু করলে আপনার বইয়ের সংখ্যা মনে হয় আরো অনেক বেশি হতো, কারণ আপনি প্রচুর লিখছেন, আপনি লেখালেখিতে বেশ সময় দিচ্ছেন, এটা খুব স্পষ্ট। হ্যাঁ, সময় আমি যখন থেকে শুরু করেছি তারপর থেকে সময় দিচ্ছি। আর আমি বলবো এখন তো আমার কাজই হচ্ছে যে আমার লেখার টেবিল, সেটা আমি লিখি বা পড়ি কিংবা পুরোনো লেখা এডিট করি, যা কিছুই করি, আমার বাসার মানুষজনের জানে যে আমার ওই খুব নিরাপদ এবং প্রিয় আশ্রয়টা হচ্ছে যে আমার ওই লেখার টেবিলটা। এখানে থাকতে আমি পছন্দ করি।
তো এক্ষেত্রে বলি যে যেমন তুমি আমাকে অনেকবার ডেকেছো, অনেক বারবারই ডেকেছো, কিন্তু আমার আসার খুব একটা ইয়ে থাকে না, এই কারণেই যে আমার কাছে মনে হয় কি আমি এই টেবিল ছেড়ে নড়তে পারবো না, যেতে পারবো না কোথাও। ওটা আপনার মূল কমফোর্ট জোন হয়ে গেছে। কমফোর্ট জোন। এবং আমি বলি যে এটা হচ্ছে, আমি বন্ধুদের মধ্যে বলি যে এটাই আমার অক্সিজেন, এই টেবিলটা আর এই ল্যাপটপটাই আমার অক্সিজেন। তো লিখছি এই আর কি লিখছি, কেমন লিখছি এটা পরের বিষয় বা একটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমি লিখছি। আপনি এই যে একটা ব্যাপার বলেন যে আপনি কি লিখছেন সেটা পরের প্রসঙ্গ, মূলত আপনি লেখার চেষ্টা করছেন বা আপনি ভালো কিছু দেওয়ার যে চেষ্টা করছেন, চেষ্টাটা কিন্তু মূল জায়গা, কারণ চেষ্টার ফলে কিন্তু বড় কিছু হয় আসলে। তো যদি বড় কিছু হয় নিশ্চয়ই আপনার চেষ্টার ফলেই হবে, নিঃসন্দেহে দারুণ। সেই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি আপনি তো দেখা গেল যে এই বইগুলি লিখেছেন না কেন, এই লেখালেখির একটা মানে মোটামুটি অনেকটা সময় হয়েছে আপনি লিখছেন, তো মানে আপনি আসলে কি কি ধরনের সমস্যা বেশি ফেস করেছেন এবং এখন পর্যন্ত করছেন? আমার কাছে মনে হয় যে আমি যে সমাজে বাস করছি, যে দেশে বাস করছি, যে অবস্থানে আমি আছি, এখানে লেখালেখিতে কোনো রকম প্রতিবন্ধকতা আমি দেখি না। প্রতিবন্ধকতা একটাই, সেটা হচ্ছে যে আমি লিখতে পারছি কি পারছি না, আমি কোনো শব্দ সংকটে ভুগছি কিনা, প্রতিবন্ধকতা এইটুকু। কিন্তু আমার মনে হয় অন্যান্য কোনো প্রতিবন্ধকতা নেই, যেমন ছিল বেগম রোকেয়ার আমলে অথবা আমার আগের প্রজন্মে, পূর্বের একেবারে পূর্বসূরীরা যে অনেকগুলো সামাজিক কিংবা পারিবারিক যে সমস্যাগুলো ফেস করেছিলেন, তো তারা আবার কিছু দাবি দাওয়া পেশ করে এবং অধিকার অর্জন করে আমাদের জন্য একটা স্মুথ জায়গা তৈরি করে দিয়ে গেছেন। সেই স্মুথ জায়গার সুবিধাটুকু নিয়ে আমরা কিন্তু লিখছি। আমি বা আমরা যে নারীরা সমসাময়িক কিংবা তার আগের বা পরের যারা লিখছে, তারা কিন্তু সুবিধাজনক অবস্থায় এসেই লিখছে। আমার মনে হয় না কেউ যদি লিখতে চায় সে কোনো প্রতিবন্ধকতা বা বাধার সম্মুখীন হয়, আমি এটা মনে করি না। বাধার সম্মুখীন এইটাই যে আমি আমার লেখায় কিরকম স্বাতন্ত্র একটা গতি প্রকৃতি আমি করতে পারছি না, তৈরি করতে পারছি কিনা, সৃষ্টি করতে পারছি কিনা, এইটা। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এছাড়াও লেখালেখি শুরু করার পর একজন কিন্তু লেখালেখি শুরু করার পরেও অনেক ধরনের বাধা কিন্তু তার আসে, যেমন প্রকাশের ক্ষেত্রে বাধা, দেখা গেল আপনার না, এইগুলো ছোটখাটো তো আছেই, এগুলো ছোটখাটো অবশ্যই আছে। যেমন প্রকাশের ক্ষেত্রে, অবশ্য প্রকাশের ক্ষেত্রে কি এখন তো অনেকগুলো ওয়েব ম্যাগাজিন হয়েছে, ফেসবুক আছে। আমার কাছে একটা জিনিস মনে হয় যে কোনো লেখক যদি শুধুমাত্র লিখে যদি ফেসবুকেই দেয়, হ্যাঁ, এবং তার লেখা যদি সত্যি সত্যিই মুগ্ধ করে পাঠককে, আমার মনে হয় তার অন্য কোনো রকম কোনো প্রচারের আর দরকার নেই। হ্যাঁ, জিনিসগুলো এতটাই ওপেন প্ল্যাটফর্ম, জিনিসগুলো এতটাই মানে খোলামেলা এবং সহজ হয়ে গেছে, মানে পূর্বের তুলনায়। যেমন আগে আপনার কিন্তু কঠিন ছিল যে একটা লেখা এবং লেখা কিভাবে প্রকাশ করব সেই মাধ্যমটা জানা। তোমরা আমাকে, কাজী লাবণ্যকে তোমরা কিভাবে চিনেছো, কেন তুমি ডেকেছো আমাকে, কোথা থেকে, সোর্সটা কোথায়? ওই ফেসবুক। তো ফেসবুকের গুড সাইড ব্যাড সাইড দুটোই আছে, তাই না? দুটোই আছে। তো আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এটা সত্যি কথা, ফেসবুক এখন একেবারেই কেউ বলে যে ডাস্টবিন হয়ে গেছে। হ্যাঁ, এটা বলা যায়, আসলেই তাই হয়ে গেছে। তো এটা যদি আমি বাদ দেই তাহলে কিন্তু এর কিছু সুবিধাজনক বা ভালো দিক আছে, নিঃসন্দেহে। তো সেই ভালো দিকটা আমরা ব্যবহার করলে হয়ে যাচ্ছে, এবং ভালোর প্রয়োগটা বাড়ালেই তো ভালোটা পাচ্ছে। প্রকৃত অবশ্যই। আজকে এখানে যদি সাহিত্য নিয়ে আলাপ হয়, কবিতা প্রকাশ হয়, এই যে আজকে আমাদের যেমন আজকে একটা সাহিত্য অনুষ্ঠান হচ্ছে, এই ধরনের কাজ হয়, বা ভালো গান হয়, ভালো সিনেমা নিয়ে আলাপ হয়, তাহলে কিন্তু পজিটিভিটিটাই ছড়াচ্ছে, সমাজের একটা ভালো গল্প তুলে ধরলে ছড়াচ্ছে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের সাহিত্যের আড্ডাগুলো, ঠিক আছে, অনেকগুলো আড্ডাই হয়, তো আমি খুব সীমিত 2-1টা আড্ডায় যোগ দেই। এটা একটা ভালো দিক আছে, এখানে সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এর দুর্বল দিকগুলো তুলে ধরা হচ্ছে, সবল দিকগুলো তুলে ধরা হচ্ছে। যারা আমাদের যারা হচ্ছে যে ভালো লেখক আছেন, অথবা যারা ঋদ্ধ সেরকম সমৃদ্ধশালী লেখক, তারা বলছেন যে তোমার এই গল্পটা এই হচ্ছে, বা ওর এই গল্পটা কিন্তু এরকম না হয় এরকম হলে ভালো হতো। তো সেখান থেকে আমরা যেমন অন্যের গল্পগুলো পড়তে পারছি, একই রকম ভাবে দুর্বলতা সবলতাগুলো আমরা ধরতে পারছি। তো সেখান থেকে একজন লেখক খুব সহজেই নিজেকে আপডেট করতে পারে। না, অবশ্যই আলোচনা সমালোচনার প্রয়োজন এই জন্য যে বোঝার জন্য অবশ্যই। তো কাজেই তুমি যখন যে কাজটি করবে, সেটা লেখালেখি, সেটা যা কিছুই হোক না কেন, সেটার মধ্যে ডুবে গেলে, সেটা নিয়ে কাজ করলে নানা দিক থেকেই তুমি সাহায্য পেতে পারো, নানা দিক থেকে, যদি তুমি চাও। সেটাই। আপু, আপনি মানে
যে কটা বই লেখেন না কারণ এর মধ্যে থেকে আপনার কোন বইটা বেশি প্রিয়? সবগুলো বই একজন লেখকের কিন্তু প্রিয় হয়ে থাকে, তারপরে থাকে না স্পেসিফিক ওই বইটার প্রতি একটা মায়া বেশি থাকে এবং হচ্ছে গিয়ে পাঠকের সাড়া বেশি পেয়েছেন, এমন কোনো বই কি আছে? আমার মনে হয় আস্ত একটি বই প্রিয় এইটা বোধহয় হয় না, কিন্তু প্রতিটি বইয়ে আমার হচ্ছে যে কয়েকটি করে লেখা খুব প্রিয়। আচ্ছা, খুব প্রিয় আমার। যদি বলতেন সে সম্পর্কে। যেমন আয়োলিদার পুরুষ, এই গল্পে আমার 4-5টা গল্প আছে খুব প্রিয়, যেখান থেকে আমি পাঠ করলাম লিজা ট্রাঙ্ক। এই লিজা মেয়েটাকে আমি দেখতে পাই, এরকম মনে হয়, এরকম আমি দেখতে পাই আর কি। আমরা একই হলে আছি, পুরো বর্ণনাটা সেভাবেই এসেছে যে ও হলের লাইফ কেমন, মেয়েদের হলের লাইফ কেমন, সেখানে কিভাবে কিছু ভাই থাকে তারা বাজার করে এনে দেয়, কিভাবে টেইলার্স থেকে তারা কাপড় এনে দেয়, কিভাবে ক্লাসে যাওয়া হয়, কিভাবে একজন আরেকজনের কাপড় পরে। হ্যাঁ, এরকম হলের লাইফটা এসে আস্তে আস্তেই ওর ওই লিজা মেয়েটার একটা প্রেমের কাহিনী আসে, পরে জানতে পারা যায় যে ও বিহারি। ঠিক আছে, এইভাবে যেমন এগিয়ে গেছে। তো একই রকম ভাবে একজন মায়াবৃক্ষ বইটাতে আমার কয়েকটি গল্প আছে প্রিয়, যজাতি কন্যা বইটাতে আছে কয়েকটি গল্প প্রিয়। একই রকম ভাবে কবিতার বই, আমার আরেকটি কবিতার বই আছে রাঙা গোধূলি। রাঙা গোধূলি বইয়ের কবিতাগুলো আমার বেশ আগের লেখা, তার মানে হচ্ছে যে ওগুলো হচ্ছে 2013-14 দিকে লেখা। এটা একটু অন্য আঙ্গিকে লেখা, যেটাকে আমি বলতে পারি যে হয়তোবা পুরনো ধাঁচের লেখা, পুরনো শব্দাবলী নিয়ে লেখা। তারপরও ওই কবিতাগুলো আমার প্রিয়, আমার ভালো লাগে। আমি এখনো সেখান থেকে ওখান থেকে পড়ে পড়ে আমি শব্দ সেখান থেকে নিতে পারি বা নেই, এরকম লাগে। রাঙা গোধূলি বইটি মানে কত সালে প্রকাশিত হয়েছিল? এটা 15 সালে। 15 সালে। এবং এর মধ্যে কবিতা কতগুলো ছিল আনুমানিক? সম্ভবত 30টা। 30টি কবিতা নিয়ে। এটা আপনার প্রথম বই ছিল? না, এটা তো কবিতার বই ছিল। কবিতার পরে আমার তো গদ্যের বই প্রথম, সেটা হলো নাকছাবি। নাকছাবি, আচ্ছা, হ্যাঁ, নাকছাবি। তো এই নাকছাবি বইও আমার কয়েকটা প্রিয় গল্প আছে। তারপরের বই জোনাক বনে জ্যোৎস্না, সেখানেও প্রিয় গল্প আছে। জোনাক বনে জ্যোৎস্না, আচ্ছা, দারুণ একটা নাম। না, আপনি মানে বইয়ের নামের ক্ষেত্রে দেখলাম আপনার চয়েস খুবই ইউনিক টাইপের, ইউনিক এবং সুন্দর বলা চলে। আচ্ছা, ধন্যবাদ। তো এটা কিন্তু পজিটিভ সাইন। একটা বইয়ের নাম কিন্তু মূলত পাঠককে অ্যাট্রাক্ট করে, অবশ্যই প্রচ্ছদ এবং নামের ফলে কিন্তু আমরা অনেক বই পড়েছি। বিশেষত আমি কম হলেও মানে শতাধিক বই পড়ে শুধু নামের প্রতি অ্যাট্রাকশন দেখে যে বইটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তো এই নামের চয়েসের ব্যাপারটা হয় কি, পাঠক দেখা গেল আপনার বইটার প্রতি অ্যাট্রাক্ট ফিল করতে পারে এবং সে পড়ে, এবং যদি বইয়ের মধ্যে লেখা কন্টেন্ট ভালো লাগে সে নিঃসন্দেহে আপনার আরো বই পড়বে। এভাবে কিন্তু অনেক লেখকের মানে নামের জন্য আর কি তার পথ চলাটা একটু সুবিধাজনক হয় এবং সহজ হয়। দেখলাম আপনার বেশ কিছু বইয়ের নামই খুবই অ্যাট্রাকটিভ, যেমন ওই যে যেটা নিয়ে আলাপ করছিলাম, দর্শকদেরকে আবার একটু দেখাই, এই আয়োলিদার পুরুষ। এটা খুবই অ্যাট্রাকটিভ এবং ইউনিক নাম, ভিন্নতা আছে। এটা তুমি সবসময় বলো যে আয়োলিদার পুরুষ নামটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো এই জন্য আর কি বললাম। তো আপনি তো মূলত সামাজিক ঘটনার উপন্যাস বেশি লিখেছেন, বা আপনি আসলে পরিবার সমাজ জীবনটাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন এই লেখালেখির ক্ষেত্রে। তো আপনার কাছে কি এমন কোনো বিষয় মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে আসলে সোসাইটিতে মানে আলাপ হচ্ছে না, কিন্তু ব্যাপারটা নিয়ে মানে মানুষকে বলার প্রয়োজন, একটা মেসেজ প্রয়োজন, এমন কোনো কিছু কি আছে আপনার কাছে জানা? আমি মনে করি সোসাইটিতে যে সমস্যাগুলো একেবারেই একটু বেশি রকমের সমস্যা, যেমন হচ্ছে যে নেশা, এই যে নেশায় নতুন প্রজন্ম যে ডুবে যাচ্ছে, এটা লেখালেখিতে বেশি করে আসা উচিত। হ্যাঁ, বেশি করে আসা উচিত। তারপর আমি আরেকটা দিক বলবো, যদিও সেই দিকটা নিয়ে কথা বলা ঠিক কিনা আমি জানি না, তারপর আমি বলছি, এই যে কিছু মানুষ যে না জেনে না বুঝে ধর্ম প্রচার করে যাচ্ছে, তো সেখানে আমার মনে হয় যে একটু জেনে বুঝে গবেষণা করে পড়াশোনা করে সেখান থেকে সঠিক তথ্যগুলো লেখালেখিতে আসতে পারে। হ্যাঁ, এটা আসতে পারে, আসুক, মানুষ জানুক, মানুষকে জানতে হবে। তুমি যদি প্রচার না করো, প্রচার সেটা হচ্ছে যে লেখার মাধ্যমে, গদ্যে, কবিতায়, বিজ্ঞাপনে, টিভিতে, রেডিওতে না করলে হবে না। যেমন একটা সময় আমি বলি যে একটা সময় আমাদের দেশে শুরু হলো ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থাটা। তো তখন কিন্তু সেই সময় সরকার কিভাবে প্রচার করেছিল, একটা খামের ওপরেও লেখা থাকতো যে একটি হলে এখন নয়, দুটি হলে কখনো নয়, মানে একটি সন্তান হলে এখন নয়, দুটি সন্তান হলে কখনো নয়। তো এইভাবে রেডিওতে, টিভিতে, গল্পে, উপন্যাসে, নাটকে, সিনেমায় সবসময় দেখাতে দেখাতে আমার মনে হয় এই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা, পরিকল্পনাটা সরকার কিন্তু কি করেছে, এখানে কিন্তু সরকার সার্থক হয়েছে, সেটা সফলতার দিকগুলো নিয়ে আলাদা আলাদা ব্যাপার থাকতে পারে। কারা সেই পরিবার পরিকল্পনা গ্রহণ করলো বা কারা করলো না, তাতে সমাজের কি হলো সেটা আলাদা দিক,
কিন্তু সফলটা হয়েছে তো। তো একই রকম ভাবে আমরা যদি এই যে সমাজের যে দিকগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত, যে দিকগুলোকে আমি বলি যে শিক্ষিত সমাজ কিন্তু খুব খুব মানে সচেতন ভাবে অথবা অসচেতন ভাবে কতগুলো দিককে এড়িয়ে যাচ্ছে। যেমন আমি যখন রাস্তা চলছি সেখানে যদি দেখি কয়েকটা ছেলে একজোট হয়ে সেখানে নেশা করছে, আমি কিন্তু ওখানে যাই না। হ্যাঁ, আমার মনে হয় যে কি দরকার আমি এই ঝামেলার মধ্যে জড়ানোর। তো কাজেই হচ্ছে যে কিন্তু সেখানে যেতে হবে, বলতে হবে, কথা বলতে হবে, চেষ্টা করতে হবে তাদেরকে বিরত রাখার, তাই নয় কি? অবশ্যই অবশ্যই। একই রকম ভাবে এইভাবে অনেকগুলো দিক আছে। যেমন এখন আজকাল ছেলেপেলেরা মেয়ে দেখলে উত্ত্যক্ত করছে, নানাভাবে মেয়েদেরকে তারা বিরক্ত করছে, নানাভাবে টিজ করছে, সেগুলো থেকে যারা তারা যেন বিরত থাকে, এগুলো লেখায় আসা উচিত। তো আমার মনে হয় যে সমাজের এই জিনিসগুলো লেখায় উঠে আসুক। তারপরে আমাদের যে পরিবার প্রথা, বাবা মাকে সম্মান করা, শ্রদ্ধা করা, হ্যাঁ, ক্ষুদ্র পরিবার তো হয়ে গেছে ভেঙে ভেঙে, কিন্তু যৌথ পরিবার কি দরকার নেই? অথবা যৌথ পরিবার যদি কারো হয়ে যায়, তো সেক্ষেত্রে কি অশান্তি বা অন্য রকমের ভাবনা ভাবতে হবে? এগুলো তো আসতেই পারে লেখায়। হ্যাঁ, লেখালেখিতে আসতে পারে। এবং এই লেখালেখির মাধ্যমে কিন্তু যারা গান লেখেন, মানে যারা গান করেন, সিনেমা তৈরি করেন, তারা কিন্তু লেখালেখি থেকে উদ্বুদ্ধ হয়েই বেশিরভাগ মানে তাদের মাধ্যমটাকে কাজে লাগান। মানে লেখালেখির কিছু বেসিক একটা রুটস জায়গা। তো আমার মনে হয় লেখালেখিতে যদি আপনি যে বিষয়গুলো বলেন এগুলো যদি বেশি হয়, তার মানে যারা সিনেমা তৈরি করছেন, যারা গান করছেন, তারা কিন্তু এখান থেকে আরো বেটার ওয়েতে আরো তথ্য উপাত্ত নিতে পারবেন এবং সেগুলো কিন্তু প্রচার করতে পারবেন। মানে আলটিমেটলি সোসাইটি লাভবান হচ্ছে এটার মাধ্যমে। তো আমার কাছে মনে হয় নিঃসন্দেহে ব্যাপারটা খুবই পজিটিভ, যে ব্যাপারটা আপনি মাত্র বললেন। তা তো অবশ্যই। মানুষ তো হয়তো কেউ কেউ বলতে পারে যে লিখে কি আর সমাজ বদলানো যায়? অবশ্যই বদলানো যায়। লিখে বদলানো যাবে না কেন? হয়তো বা গতিটা ধীর হয়, কিন্তু সেখান থেকে তো অবশ্যই মানুষ শিক্ষা গ্রহণ করে। 10 জনের মধ্যে হয়তো 7 জন করে, 3 জন করে না, সেটা তো থাকবেই সমাজে, এটা তো থাকবেই। আরেকটা বিষয় আলাপ, সেটা হচ্ছে গিয়ে বই পড়ার বিষয় নিয়ে। বই পড়ার বিষয় নিয়ে আমাদের মানে সোসাইটিতে দুইটা ভাগ হয়ে গেছে বর্তমানে। মানে আমি যা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, একটা পক্ষ হচ্ছে কি যারা বই পড়াটাকে সবকিছু মনে করছে, মানে দিনরাত সবকিছুর ক্ষেত্রে বই, আর যারা বই পড়ছে না, মানে পড়ে না, তারা বইটা দেখে নাক ছিটকানোর মতন একটা, মানে বই পড়াকে কোনো কাজে কিছু মনে করে না, গুরুত্বপূর্ণ কিছু মনে করে না। সেই নিয়ে আপনার মানে চোখে দেখা বা আপনার দেখা কি, মানে ভাবনা কি, ইটিসি এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই, মানে নিয়ে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমার কাছে যদি তুমি এই ব্যাপারটা বলো, আমি একজন বইয়ে পোকা মানুষ, কাজেই হচ্ছে যে আমি যে কি বলবো এটা তো বোঝাই যাচ্ছে। তো তারপরে তুমি বলতে যে এখন এটা হয়েছে, এখন না, এটা যুগে যুগেই ছিল। হ্যাঁ, যুগে যুগেই ছিল। দুইটা পক্ষ, এক পক্ষ মনে করে যে এগুলোকে বলাই হয় আউট বই, আউট বই পড়ে কি হবে। হ্যাঁ, তারা হয়তো একাডেমিক বই পড়ে, একাডেমিক বই পড়ে পড়ে ভাজা ভাজা করে মুখস্থ করে ফেলছে, কিন্তু তারা একটিও অন্য বই পড়তে রাজি নয়। কিন্তু বই পড়লে কি হবে আর বই না পড়লে কি হবে, এটা কি খুব লজিক দিয়ে বোঝানো যাবে? হয়তো বোঝানো যাবে, কিন্তু যারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে এগুলো আউট বই, আমরা পড়বো না, তাদেরকে হাজার লজিক দিয়ে তুমি বোঝাতে পারবা না, ঠিক আছে? আর যারা পড়ছে তাদেরকে আবার হাজার লজিক দিয়ে থামাতে পারবা না। বই তো পড়তে হবে, বই না পড়লে তুমি জানবা কিভাবে? ধরো একটা কথার কথা বলছি, আমি বাংলাদেশে বসে আছি, আমি মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে জানি। মারিয়ানা ট্রেঞ্চ কজন জানে? কিভাবে গেছে? আমি তো যাইনি সেখানে। এটি হচ্ছে যে সব যে মহাসমুদ্র আছে, এই মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানটির নাম মারিয়ানা ট্রেঞ্চ। হ্যাঁ, তো এই যে আমি পড়ছি, সেটা তো বই পড়েই জানছি। কোথা থেকে জানবো? আমি বই পড়েই কিন্তু জানছি। বই পড়েই আমি আবার এই এতগুলো বই আমি যে লিখেছি, হ্যাঁ, সেটা কোথা থেকে এসেছে? এটা তো এমন না যে আমি জন্মেই বই লেখা শিখেছি, আমি কিন্তু পড়তে পড়তেই এই জিনিসটা আমার ভিতরে অবচেতনে আয়ত্তে এসেছে। তো বই পড়ছি বলেই না আমি একটা চরিত্র নির্মাণ করতে পেরেছি। যেমন আমাদের আলোচিত যে গ্রন্থটি নিয়ে একটু আগে আমরা কথা বললাম, আয়লিতা। এই আয়লিতা বই গল্পটি পড়তে গেলে আয়লিতাকে দেখা যায় একটি মেয়ে, সে কিভাবে লিখছে, সে কিভাবে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেল, সে কিভাবে তার কল্পিত পুরুষকে দেখতে পাচ্ছে, কি শুনতে পাচ্ছে। তো এই যে একটা চরিত্র, একটা মানুষকে বিনির্মাণ করা, এটা তো বই পড়েই এসেছে, তাই নাকি? তো কাজেই বই পড়ার সুফলতার কথা বলে শেষ করা যাবে না। আমি শুধু এটুকুই বলতে পারি, বই পড়তে হবে, সকলকেই বই পড়তে হবে, নিজের ছেলে মেয়েদেরকে বই পড়া শেখাতে হবে। আমি এখানে আরেকটি কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমার একমাত্র সন্তান, সে প্রচুর বই পড়ে। যদিও তার একাডেমিক বই পড়ার
ফাঁকে কোনো সময় থাকে না। সে অত্যন্ত ব্যস্ত একটি লেখাপড়া করেছে সেই লাইনে, এবং সেটা সে শেষ করে বর্তমানে সে যে প্রফেশনে আছে সেটা অসম্ভব রকমের ব্যস্ততার মধ্য দিয়েই তার কাটে। তারপর সে বই পড়ে। তার লাইফের একটাই স্বপ্ন যে সে বড় একটা লাইব্রেরি করবে। বাহ, অসাধারণ। তো আমার কাছে মনে হয় যে এখানে আমি সফল, মা হিসেবে এখানে আমি সফল, যে তাকে এই স্বপ্নটা তার ভিতরে আমি দিতে পেরেছি। হ্যাঁ, তার স্বপ্ন তো অন্য কিছু হতে পারতো, কিন্তু তার স্বপ্ন হচ্ছে যে আমি একটা বিশাল বড় লাইব্রেরি করব এবং সেখানে আমার অনেক বই থাকবে। যে স্বপ্নটা আমার ছিল, আমার সেভাবে হয়তো সফল হয়নি, তারপরে আমার বাসা ভর্তি বই। আচ্ছা, আমার বাসায় প্রচুর বই। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই এটা একটা ভালো বিষয় যে আসলে এই যে বইয়ের প্রতি যে আগ্রহটা, হ্যাঁ, বা আপনি যেভাবে বললেন যে অন্য বিষয়গুলো দিন দুনিয়া সম্পর্কে জানতে হলে আসলে বই আমাদেরকে পড়তে হবে, কারণ ওগুলো জ্ঞানের মধ্যেই পড়ে। হ্যাঁ, এবং মানুষের শুভবোধ অশুভবোধ, কোনটা ভালো কোনটা মন্দ, আমি কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না, অথবা এই যে ফেসবুকের কথা একটু আগে বললাম, আমি ফেসবুকের কোন জিনিসটা নেব কোন জিনিসটা নেব না। হ্যাঁ, আমি শুধু হিন্দি সংস্কৃতিটাকেই নিব, আমার ভিতরে নিব, কিন্তু আমার যে সংস্কৃতি, আমার দেশের যে প্রথা বা যে কালচার বা সংস্কৃতি, সেগুলোকে আমি ভুলে যাব। এটা তখনই সম্ভব হবে, বাদ বিচার করাটা অথবা গ্রহণ আর বর্জন করাটা তখনই সম্ভব হবে যদি তুমি বই পড়ো। ঠিক আছে, এটা উপদেশ দিয়ে শুধুমাত্র টিচারের বেতের বাড়ি দিয়ে বোঝানো সম্ভব নয়। তুই মিথ্যে কথা বলবি না, বা তুই আজকে এইটা করলি কেন ওইটা করবি না, এই দিয়ে সম্ভব নয়। এটা ধীরে 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 মানুষের মধ্যে কি করতে হবে, এটা গ্রথিত করতে হবে। আমার মনে হয় শুভবোধের একটা জাগরণ তুলতে হবে। নিঃসন্দেহে এটা খুবই ভালো বলেছেন। আর আজকে আমরা আসলে বইয়ের ব্যাপার নিয়ে আলাপ করলাম, তারপর বইগুলো সম্পর্কে জানলাম, সব মিলে খুব ভালো লাগলো এবং খুব সুন্দর সময় কাটলো আপনার সাথে। এর জন্য অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে আজকে সময় দিলেন এবং আমাদের সিজন 2 এর একজন অতিথি হলেন। আপনার সাথে আমাদের আরো অনেক কিছুই গল্প করা ছিল, আরো অনেক কিছুই জানবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দর্শকদেরকেও অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ সময় দিলেন, আর আপনাকে অনেক ধন্যবাদ আপু। নাহিদ, তোমাকে ধন্যবাদ। আমি আবার বলছি, তোমরা গত বছর আমাকে অনেকবারই ডেকেছো, আমি আসতে পারিনি। এবছরও তুমি লেগে না থাকলে আমার আশা হতো না। আসলে আমি সত্যি খুব একটা বের হতে চাই না, তো তারপরে হয়তোবা তোমার মতো করে নাসরবান্দার মতো করে এরকম না ডাকলে আমার বের হওয়া হয় না। লেখকরা আসলে তারা খুব বেশি একটা বাহিরের জগতে থাকেন না, এবং থাকলেও কোথাও কথা বলতে চান না। কিন্তু আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে লেখকদের কথা ছড়ালেই সমাজের চিত্র অনেকটাই বদলে যেতে পারে। কথা বলা দরকার। তাদের চিন্তা জগৎ অনেক গভীর, তাদের ভাবনা অনেক সুন্দর বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব এগুলো ছড়াই দিতে হবে, আর সেই দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করছি আসলে। হ্যাঁ, এটা ভালো কাজ করছো, অবশ্যই তুমি ভালো কাজ করছো। যেমন মনে করো যে এখন যদি আমি অন্যান্য প্রসঙ্গ না তুলেও তোলার দরকার নেই, তা তুলেই আমি কথাটা বলি যে বই নিয়ে আসলে তেমন, বা বই পড়া নিয়ে বা লেখক নিয়ে তো কাজ করার মানুষের অভাব, তাই নয় কি? সেখানে তুমি যে এই কাজটা করছো, এটা তো অবশ্যই এটাও একটা লড়াই, এটাও একটা লড়াই। তো এটা তুমি করছো, সেজন্য সত্যি আন্তরিকভাবে তোমাকে ধন্যবাদ। তোমরা এগিয়ে চলো, এগিয়ে যাও। এই তো, আপনাকে অনেক ধন্যবাদ আপু, এই যে আজকে আমাদের সাথে এত সুন্দর সুন্দর কথাগুলো বললেন, এবং নিঃসন্দেহে আপনার পাঠকরা আজকে খুশি হবেন, কারণ আপনার কথাগুলো হয়তো সেভাবে তারা সবসময় শুনতে পান না, অনেক প্রশ্ন তাদের মনের মধ্যে থাকে, আজকে তারা সেটাও অনেক কিছু জানতে পারবে আশা করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনারা শুনছিলেন কবি ও কথা সাহিত্যিক কাজী লাবণ্যের, আমরা তার বইগুলো সম্পর্কে গল্প করলাম, বেশ কিছু বিষয় জানলাম তার মুখ থেকে, তার কবিতা শুনলাম এবং তার গল্পের একটি বিশেষ অংশ শুনলাম। এই সব মিলে বেশ কিছু বিষয় আলাপ হলো, বই পড়া নিয়ে আলাপ হলো। যদি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং সকলকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় স্বপ্ন করছেন। আসসালামু আলাইকুম।